মার্কিন কোম্পানিকে গ্যাস ব্লক ইজারা দেওয়ার প্রতিবাদে ২রা সেপ্টেম্বর ঘেরাও কর্মসূচি দিয়েছে তেল গ্যাস রক্ষা কমিটি। সংসদীয় কমিটিগুলোর ক্ষমতা বাড়ানোর উদ্যোগ, সমর্থন আছে বিএনপিরও। পুলিশি বা বিচারিক ক্ষমতা না দেওয়ার পরামর্শ। খন্দকার দেলোয়ারের আশঙ্কা সংস্কারপন্থীরা আবারও দলের ক্ষতি করবে। দলের শুদ্ধি অভিযান দাবি করলেন মির্জা আব্বাস। অযাচিত দাম বাড়ালে ট্রেড লাইসেন্স বাতিল ও ব্যবসায়ীদের কারাগারে পাঠানো হবে, বাণিজ্যমন্ত্রী ফারুক খানের হুমকি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার বুলেটিনে। আমি তাইজিন রহমান। বহুজাতিক কোম্পানির স্বার্থে ৮০% রপ্তানির সুযোগ রেখে দুটি মার্কিন কোম্পানিকে ৩টি গ্যাস ব্লক ইজারা দিতে যাচ্ছে সরকার। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে ইজারা বাতিলের দাবিতে ২রা সেপ্টেম্বর পেট্রোবাংলা এবং সারা দেশে জেলা প্রশাসক ও থানা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। রিপোর্ট তাওহিদুল ইসলামের। তত্ত্বাবধায়ক সরকারের করা পিএসসি মডেল ২০০৮ অনুযায়ী বর্তমান সরকার সমুদ্রের ৫, ১০ ও ১১ নম্বর গ্যাস ব্লক ইজারা দিতে যাচ্ছে মার্কিন কোম্পানি কোনোকোফিলিপস ও টাল্লোকে। এতে সুযোগ রয়েছে ৮০% গ্যাস রপ্তানির, আর তাহলে ব্যাপক ক্ষতি হবে বাংলাদেশের। তাই ইজারা বাতিলের দাবিতে কর্মসূচি ঘোষণা করতেই সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষাই সরকার কাজ করছে। স্থলভাগে আমাদের গ্যাস এখন পর্যন্ত যা আছে তাতে ৭ কিংবা ৮ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আছে। সুতরাং আমাদের প্রধানত নির্ভর করতে হবে সমুদ্রের গ্যাসের উপরে। তাহলে সেই সমুদ্রের গ্যাসের যা এখন পর্যন্ত জানা যায়, সেই গ্যাস আমাদের যা আগামী ৫০ বছরের প্রয়োজন তার চাইতে অনেক কম এখন পর্যন্ত। সেইখানে কি করে রপ্তানির বিধান একটা চুক্তির মধ্যে থাকতে পারে? ভারত তার কয়লা বাদ দিয়ে বাইরে থেকে গ্যাস আমদানি করে, আমেরিকা তার গ্যাস তার মাটির তলে রেখে অন্য জায়গা থেকে তেল কেনে। তার মানে নিজের সম্পদটাকে ভবিষ্যতের জন্য রেখে দিয়ে দরকার হলে নিরাপত্তাটাকে রক্ষা করা। কিন্তু আমরা তো সেটা করছি না। আমরা এমন বিধান করলাম যে আমরা এটা তুললেও আমরা আমাদের কাজে ব্যবহার করতে পারবো। তা আমরা যদি টেকনোলজিক্যাল আর্গুমেন্টের কারণে কাউকে দিল বা কাউকে আনিও, এটা তো আমাদের নিরাপত্তার স্বার্থে আমাদের নিশ্চিত করতে হবে যে গ্যাসটা আমরাই ব্যবহার করবো। রপ্তানির সুযোগ না থাকলে কোনো কোম্পানি আসতে চায় না। পেট্রোবাংলার এমন দাবির কড়া সমালোচনা করা হয় সংবাদ সম্মেলনে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয় সেই কাজই করতে আগ্রহী যে কাজটা বহুজাতিক কোম্পানি চায়। বহুজাতিক কোম্পানির স্বার্থ রক্ষাকারী ফাইল দ্রুত মুভ করে, আর বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষাকারী যে ফাইল, সেই ফাইলটা হারিয়ে যায় কিংবা মুভ করে। সমুদ্র সীমা নিয়ে ভারত ও মিয়ানমারের সাথে বিতর্ক থাকায় গ্যাস ক্ষেত্র খননের জন্য টেন্ডার আহ্বান করার পরও সাড়া পায়নি সরকার, অথচ সে বিষয়ে কিছুই করা হচ্ছে না, এমন অভিযোগও করা হয় সংবাদ সম্মেলনে। মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলের বাংলাদেশের সমুদ্র অঞ্চল পাহারা দেওয়ার দায়িত্ব নিজের থেকে ঘোষণা করে যাওয়ার পরও এই সরকার তার কোনো প্রতিবাদ করেনি। সুতরাং এটি শুধুমাত্র তেল গ্যাস সম্পদ দিয়ে দেওয়া নয়, এটি আমাদের পুরো সার্বভৌমত্ব বা আওয়াজ যেটা বললেন এটা মিলিটারি বেস এই দিকে যাচ্ছে, এই আশঙ্কা করবার যুক্তিযুক্ত কারণ আছে। এই বাস্তবতায় গ্যাস সহ দেশের খনিজ সম্পদ রক্ষায় কর্মসূচি ঘোষণা করেছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। ২রা সেপ্টেম্বর পেট্রোবাংলা ঘেরাও ঢাকায়। দেশব্যাপী আমাদের যত জেলা, উপজেলা, আঞ্চলিক শাখা আছে তারা অর্গানাইজ করবে জনগণকে নিয়ে ডিসি অফিস, ইউএনও অফিস ঘেরাও করা। তাওহিদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা। সংসদীয় স্থায়ী কমিটির ডাকে যে কাউকে সাড়া দিতে বাধ্য করতে আইন করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। এ ধরনের আইনে সমর্থন দেওয়ার কথাও জানিয়েছেন বিএনপি থেকে সংসদীয় কমিটির সভাপতি হওয়া আশরাফ উদ্দিন নিজাম। অন্যদিকে সেই আইনে সংসদকে যাতে পুলিশি কিংবা বিচারিক ক্ষমতা দেয়া না হয় সেদিকেও খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা। শামীম আল আমিনের বিশেষ রিপোর্ট। নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই এবার গঠন করা হচ্ছে ৪৮টি সংসদীয় কমিটি। শুরু থেকেই এসব কমিটি কাজ করছে বেশ তৎপরতার সাথেই। নানা অভিযোগে এরই মধ্যে অনেকেই সংসদীয় কমিটির সভায় তলব করা হলেও বলতে গেলে তাদের প্রায় কেউই হাজির হননি। ফলে সংসদীয় কমিটির ক্ষমতা ও মর্যাদা নিয়ে এর মধ্যেই প্রশ্ন উঠেছে।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদ আর সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬ থেকে ২৪৮ ধারায় নির্বাহী কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে সংসদীয় কমিটির ক্ষমতা সম্পর্কে বলা আছে। আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বর্তমানে সংসদীয় কমিটি যে কাউকেই ডাকতে পারে, কিন্তু তিনি আসতে বাধ্য নন। আসতে বাধ্য করতে নতুন একটি আইন করার উদ্যোগ নেবেন তারা। কার্যপ্রণালী বিধিতে নয়, সংবিধানেই বলা আছে যে তাকে বাধ্য করার জন্য আর এটা আইন করতে হবে। দুঃখের সঙ্গে বলতে হয় এই আইনটি আমাদের পার্লামেন্টে এখনো কেউ আনেনও নাই, পাশ হবে। আমাদের আইন কমিটির পক্ষ থেকে আমরা অবশ্যই উদ্যোগটি নেওয়ার চেষ্টা করব, যেহেতু দেশের সর্বোচ্চ আইন সংবিধান নির্দিষ্ট করে দিয়েছে যে আইনটি করতেই হবে, অতএব এটি আমাদের অব্লিগেশন। আর এ ধরনের আইন করার ক্ষেত্রে সমর্থন দেওয়ার কথাই জানিয়েছেন বিএনপি থেকে সংসদীয় কমিটির সভাপতি হওয়া আশরাফ উদ্দিন নিজান। নৈতিকভাবে সংসদীয় কমিটি যখন একজনকে ডাকবেন আর তিনি আসবেন না, এটা চিন্তাই করতে পারেন না। আমি মনে করি আজকের যেহেতু এই প্রশ্ন উঠেছে যে না আসলে কি হবে, এই প্রশ্ন যেহেতু রেজ করেছে, সেক্ষেত্রে একটি আইন হওয়া দরকার। তবে তিনি বলেন, উদ্দেশ্য প্রণোদিত হয়ে যেন কাউকেই তলব করা না হয়, সেদিকেও সতর্ক থাকতে হবে। চেষ্টা করা উচিত গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে, যে না আমরা ন্যায় নীতির মধ্যে আমরা কাউকে হয়রানি করব না, সে বিরোধী দল হোক কিংবা আমার অপছন্দের ব্যক্তি হোক। না, সরকার বিরোধীর প্রশ্ন। তিনি যদি কোনো অনিয়ম করে থাকেন, তিনি যদি কোনো বিশৃঙ্খলা করে থাকেন, তিনি যদি কোনো দুর্নীতি করে থাকেন, তার জন্য কোনো দল নয়, ব্যক্তিগতভাবে তাকেই জবাবদিহি করতে হবে। এ ধরনের আইন করার ক্ষেত্রে সংসদকে পুলিশি বা বিচারিক ক্ষমতা দেওয়া চলবে না বলে মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা। এখন আমার মনে হয় যে ইমিডিয়েটলি সংসদের এই আইনটা করা উচিত। তো এই আইন করতে গিয়ে সংসদীয় কমিটি নিজেদের পুলিশি ক্ষমতা দিয়ে দেওয়াটা অনুচিত হবে, এবং ব্যক্তিকে তলব করার কি আইন না আসলে কি জবাব দিতে হবে সেটা অনেক চিন্তা ভাবনা করে করতে হবে। ডক্টর শাহদিন মালিক মনে করেন, ব্যক্তি বিশেষের অনিয়ম তদন্তে আলাদা অনেক প্রতিষ্ঠানই আছে, ফলে সংসদীয় কমিটির উচিত কেবল প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করে যাওয়া। শামীম আল আমিন, ওয়ান নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মনে করেন, দল আবারও বিপদে পড়লে সংস্কারবাদী নেতারা একই কাজ করবেন। জাতীয়তাবাদী যুবদলের এক জরুরি সভায় একথা বলেন বিএনপি মহাসচিব। বৈঠকে দলের ভেতরের চক্রান্তকারীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালানোর দাবি জানান বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস। মাহমুদ হাসানের রিপোর্ট। মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন খন্দকার দেলোয়ার হোসেন। আমি 3 তলা থেকে 4 তলা পর্যন্ত আগে আরো উঠিনি। 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী এবং 11 সেপ্টেম্বর দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও 3রা সেপ্টেম্বর তারেক রহমানের কারামুক্তি দিবস পালনের প্রস্তুতির জন্য জরুরি সভা ডাকে যুবদল। এ সময় দলে সংস্কারবাদীদের অবস্থান সহ নানা বিষয় বিএনপির মহাসচিবের কাছে তুলে ধরেন যুবদল নেতারা। জবাবে খন্দকার দেলোয়ার বলেন, দলের কথিত সংস্কারবাদীদের সম্পর্কে বিএনপি চেয়ারপারসন সবই জানেন। এই সুবিধাবাদী আপোষকামী ব্যক্তি যারা দলকে ডুবাইয়ে দিছিল, তাদের সম্বন্ধে উনি যথেষ্ট ওয়াকিবহাল আছেন এবং থাকেন। আপনি যদি দেশকে ভালোবাসেন, দলকে ভালোবাসেন, তাহলে তো এটা কোনো যুক্তি হতে পারে না যে আমাকে থ্রেট করেছে, আমার মামলার ভয় দেখাইছে। যারা এরকম কথা বলে তারা তো আগামী তো তাহলে এরকম কোন অবস্থা সৃষ্টি হলে এই কথাই করবে। দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার নীতি আদর্শ ও সততা অনুসরণ করার জন্য বিএনপি মহাসচিব যুবদলের প্রতি আহ্বান জানান। তার আদর্শ, তার সততা, এর থেকে যদি আমরা সরে যাই তাহলে তো দলও থাকবে না, কিছুই করার। অধিকাংশ নেতা কর্মী আদর্শের দিক দিয়ে ঠিকই আছেন, কিছু সুবিধাবাদী এটা যুগ যুগেই থাকে, তারা এটা করেছে। এর আগে সকালে ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা যৌথ সভা করে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে। দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর রায়ের সভাপতিত্বে এই সভায় দলের আরেক যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস অভিযোগ করেন, যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকেই পুরস্কৃত করা হচ্ছে। যারা পুরস্কৃত হচ্ছেন তাদের হাতে লাঞ্ছিত হচ্ছে আমাদের নির্বাচনের পরে নেতা কর্মীরা যারা রাজপথে নেমে এই কাজগুলো যারা করে যাচ্ছে তাদের বিরুদ্ধে বলে একটা ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া উচিত। এই মুহূর্তে দলের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান গয়েশ্বর রায়। সংখ্যায় যত বেশি হোক
অনন্ত যদি থাকে তাহলে ব্যর্থতা ছাড়া আর কোনো গ্লানি কপালে জুটবে না। সবাই দলের পরবর্তী কর্মসূচিগুলো যথাযথভাবে পালনের জন্য দলীয় কর্মীদের প্রতি নির্দেশ দেওয়া হয়। মাহমুদ হাসান, ওয়ান নিউজ, ঢাকা। রমজানের প্রথম দিকে কাঁচা বাজারে যে ধরনের অস্থিরতা দেখা দিয়েছিল আস্তে আস্তে তা কমছে বলে দাবি করেছেন এফবিসিসিআই সভাপতি আনিসুল হক। তবে তিনি বলেন, চিনির দাম আশানুরূপ কমছে না। সকালে রাজধানী নিউ মার্কেটের বনলতা কাঁচা বাজার পরিদর্শন শেষে এফবিসিসিআই সভাপতি সাংবাদিকদের এসব কথা বলেন। পারভেজ রেজার রিপোর্ট। এফবিসিসিআই প্রতিনিধি দল বাজার পরিদর্শনে আসছেন এ খবর জানাই ছিল, তাই বাজার কমিটির নির্দেশে প্রতিটি দোকানেই টানানো হয় মূল্য তালিকা। তাড়াহুড়ো করে যে যেভাবে পেরেছেন টানিয়েছেন এই তালিকা। কেউ আবার কোনো কিছু না পেয়ে দোকানের দেয়ালে পণ্যের ক্রয় ও বিক্রয় মূল্য লিখেছেন। কারো কারো তালিকা আবার এমন জায়গায় রাখা হয়েছে যাতে কারো চোখেই না পড়ে। সবাই স্বীকার না করলেও দু একজন করলেন। জানালেন কমিটির নির্দেশে এই প্রথম তারা মূল্য তালিকা টানিয়েছেন। আজকের থেকে কমিটির লোকজন বলে গেছে যে তালিকা টানাইতে হবে। হ্যাঁ বললে বলছে কালকে তো নিয়ে বলতেছে, তারপর আমরা কালকে সময় বই না লিখতে, আজকে সকালবেলা লিখছি। তো আজকে সকালে লিখছেন কোনটা? এটা না, আজকে সকালে লেখা। ওই বোর্ড যেভাবে রাখছেন ওটা কি দেখা যায়, কিছু বোঝা যায়? ওই যে পেজ কমে গেলে এটা তো আমরা এই করে আর এফবিসিসিআই প্রতিনিধি দল আসার পরপরই কমে যায় প্রায় সব কাঁচা তরকারির দাম। যে মরিচ গতকালও 100 টাকায় বিক্রি হয়নি তার দাম চলে আসে 80 টাকায়, আর টমেটো 50 থেকে 60 টাকা। এভাবে বাজার পরিদর্শন শেষে এফবিসিসিআই সভাপতি জানালেন কাঁচা তরকারির দাম এখন কমতে শুরু করেছে। তবে চিনির দাম তাদের প্রত্যাশা অনুযায়ী কমেনি। 42 টাকা দাম হবার কথা থাকলেও তা বিক্রি হচ্ছে 48 টাকায়। চিনির জন্য আমরা, আপনারা দেখেছেন, সরকার 4 টাকা তাদের হোয়াইট সুগার অ্যান্ড র সুগারে কমিয়ে দিয়েছে। তার রিফ্লেকশনটা আমরা বাজারে আর একটু বেশি আশা করেছিলাম। ভ্যানে করে চিনি বিক্রি হবে, তাতে আমরা মনে করি আজকে বা কালকে থেকে চিনির দাম একটু পড়বে। বাকি সবকিছুই মোটামুটি ভাবে স্থিতিশীল আছে বলে আমরা মনে করি, বরং বেশ কিছু দাম কমছে। এফবিসিসিআই প্রতিনিধি দল চলে যাবার পর এক দোকানিকে দেখা গেল মূল্য তালিকা নামিয়ে ফেলেছেন। লোকজন যখন আসলো তখন আপনি ওই বোর্ডটা সুন্দর করে ওই মূল্য তালিকাটা টানায় রাখলেন, এখন নামাই ফেলছেন কেন? নামাই ফেললেন কেন? আমি দেখছি আপনি নামাইছেন, আমি দেখছি। আমি নামাই না, তাহলে বরবটি সরাইছি। এই যে বরবটির উপরে ছিল বরবটি সরাইছি, নামাবো কিনলে রেট লেখা দেয়, রেট বিক্রি করে 1 টাকাও বেশি বিক্রি করে। তাহলে এটা ইচ্ছা করে নামান না? ইচ্ছা করে অনিচ্ছায় নিচে নামে গেছে না, অনিচ্ছা মানে কৃষি পণ্যের কাস্টমারে কিনে। পারভেজ রেজা, ওয়ান নিউজ, ঢাকা। অযাচিতভাবে দাম বাড়ানো হলে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স বাতিল এবং তাদের কারাগারে পাঠানোর হুমকি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। দুপুরে রাজধানীর এলজিইডি ভবনে এক অনুষ্ঠান শেষে তিনি একথা জানান। 2-1 দিনের মধ্যে খোলা বাজারে চিনি বিক্রি করা হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। রিপোর্ট করছেন জিমি আমির। দ্রব্যমূল্য নিয়ে বাণিজ্য সহ সরকারের বিভিন্ন মন্ত্রীর হুমকি, অনুরোধ, উপদেশ সত্ত্বেও বাজার চলছে বাজারের মতোই। ইচ্ছে মতো দাম বাড়ছে, কমছে। কিন্তু বাণিজ্য মন্ত্রীর দাবি, রোজার প্রথম দিকে দ্রব্যমূল্য খানিকটা বেড়ে গেলেও এখন তা স্থিতিশীল হয়ে এসেছে। আমরা কিন্তু বারবার বলেছি যে আমরা চাই যে প্রত্যেকে তার নিজের অবস্থান থেকে দায়িত্বশীল হোক। সরকার তার অবস্থান থেকে দায়িত্বশীল হবার চেষ্টা করছে। আমাদের কিছু সমস্যা আছে যেগুলি সমাধান আমরা একে একে করছি। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দেশেও চিনির দাম বেড়েছে। তাই আগামী 2-1 দিনের মধ্যেই সরকার খোলা বাজারে চিনি বিক্রি করবে বলে জানালেন বাণিজ্য মন্ত্রী। চিনির দামকে স্থিতিশীল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং এরপরে যদি কেউ কোনো চিনি ব্যবসায়ী যে কোনো পর্যায়ে যদি চিনি বাজারকে অস্থির করার ব্যবস্থা করে, তাহলে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। আমি আশা করি গণতান্ত্রিক সরকার, আমরা কঠোরভাবে কোনো কিছু করতে চাই না। বেঁধে দেওয়া দরে নিত্যপণ্য বিক্রি না করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তির কথা এর আগে অনেকবারই বলেছেন বাণিজ্য মন্ত্রী। এবার শাস্তির বিভিন্ন পর্যায়ে ব্যাখ্যাও করেছেন তিনি। ইতিমধ্যে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, বেশ কিছু জায়গাতে তাদেরকে ফাইন করা হয়েছে। এর পরবর্তী পর্যায়ে হচ্ছে তাদেরকে জেলে প্রেরণ করা, ট্রেড লাইসেন্স বাতিল করা। এটা আপনারা কমাইতে পারছেন। বরাবরের মতো বাণিজ্য মন্ত্রী ফারুক খান ব্যবসায়ীদের হুঁশিয়ার করে বলেন, ব্যবসায়ী নেতা হিসেবে থাকতে চাইলে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে। জিমি আমির, ওয়ান নিউজ, ঢাকা। ভয়াবহ দূষণে মরে গেছে ঢাকার আরেক প্রাণ বালু নদী।
রাজধানীর উত্তর পূর্ব ৩ থানা ঘিরে থাকা ২৯ কিলোমিটার লম্বা এই নদীর ৭০ ভাগই ভরাট হয়ে গেছে। শত শত পাকা বাড়ি উঠছে নদীর বুক চিরে। তার উপর জীর্ণ শীর্ণ এই নদীতে প্রতিদিনই পড়ছে মহানগরীর হাজার হাজার টন ময়লা আবর্জনা। ভয়াবহ পরিবেশ দূষণের শিকার নদী তীরের ৩৬টি গ্রামের ১০ লাখ মানুষ। তিমির হায়দারের তোলা ছবিতে কেরামতুল্লাহ বিপ্লবের রিপোর্ট। খিলগাঁও, ড্যামরা, রূপগঞ্জ কিংবা বেড়াইদের পুরনো মানুষেরা এখন হাহাকার করে ওঠেন বালু নদীর দিকে তাকিয়ে। কি ছিল আর চোখের সামনেই কি হলো টলটলে পানির স্রোতস্বিনী এই নদী। বুড়িগঙ্গার মতোই নগরগঞ্জে বছর ৫ হলো এমন দূষণের শিকার রাজধানীর প্রসিদ্ধ এই নদী, যে যার মতো দখল করে চলেছে। শহর থেকে নামা পানির সাথে নদীতে পড়ছে রাশি রাশি ময়লা। তলদেশে জমা হয়েছে ৫-৬ ফুট উঁচু পলিথিন আবর্জনার স্তর। তেজগাঁও অঞ্চলের যে শিল্প বর্জ্য, সেটা এই নদী দিয়ে যাওয়ার ফলে নদীটি নষ্ট হয়ে গেছে। এখানে গরু, মরা গরু ভাসছে, কুকুর ভাসছে। এখানে তো মাছ থাকার কথা, মাছ নেই। মাছ মরছে কয়েক বছর ধরে। এখন বালু নদী তীরের অনেক গাছও মরে যাচ্ছে। বিপর্যস্ত হয়েছে নদী তীরের মানুষের জীবন জীবিকা। আমাদের মৎস্য খামারে যা মাছ আছে সবকিছু মারা যায়। ৩০ লক্ষ টাকা আমাদের পুঁজি, ২ লক্ষ টাকা আমরা মাছ বিক্রি করতে পারি না। এই লোনটাকে আমরা পরিশোধ করতে পারি না। পরে আমাদের যে লোন থাকে এগুলো জমি বিক্রি করে আমাদেরকে লোন পরিশোধ করতে হয়।